আসসালামু আলাইকুম। অপরাধী ভালোবাসা গল্পের ৪৭ নম্বর পর্ব। চলুন গল্প শুরু করা যাক। খোলা আকাশের নিচে নিশা বসে আছে স্বার্থর সাথে। সামনেই বড় পুকুর, নিশার হাতে চিপস। স্বার্থ সামনে দৃষ্টি রেখে হঠাৎ বলল, দুদিন হয়েছে খুলনা থেকে ফিরেছি, অথচ এই দুদিনে একদিনও আমার সাথে দেখা করলি না। কণ্ঠে অভিমান স্পষ্ট। নিশা ঠিক বুঝল। সে মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে স্বার্থর দিকে তাকিয়ে বলল, তুমি এত কিউট কেন? বাচ্চাদের মতো কথা বলো, শরম করে না? স্বার্থ ভ্রু কুচকে নাক ছিটকে বলল, আমি বাচ্চাদের মতো করি। সর, নাটক করবি না। নিশা খিলখিল করে হেসে উঠল। স্বার্থ দাঁত কটমট করে বলল, এই হাসির জন্যই আজ ফেসে গেছি নেশার বাচ্চা। আর কজনকে ফাঁসাতে চাইছিস? চুপ কর। নিশার ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে বলল, এত ভালোবাসা আমি কোথায় রাখব? স্বার্থ নিশার দিকে ফিরল। ভ্রু কুচকে নিশাকে ভালো করে দেখে শান্ত গলায় বলল, তোকে খুব ভালোবাসি। আমি বাসি না? স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল। সামনে দৃষ্টি রেখে পেছনে হাত ভর দিয়ে বলল, তোর লাইফ সবে শুরু হয়েছে। পড়াশোনায় মন দে, বাইরে বেশি ঘুরঘুর করবি না, নিজের যত্ন নিতে শেখ। নিশা ভ্রুযুগল কুচকে বলল, হঠাৎ এই কথা? আমার তো ছুটি শেষ হয়ে আসছে। আর কতদিন থাকব? সব ফেলে আবার যেতে হবে দূর দেশে। নিশার মুখটা শুকিয়ে গেল। স্বার্থর এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেশে কি ভালো একটা জব নিতে পারছো না? কানাডা চলে গেলে তুমি আবার ব্যস্ত হয়ে যাবে, আমার ভালো লাগে না। স্বার্থ মুচকি হেসে নিশার মাথায় হাত রেখে বলল, ফিউচার বলতে একটা জিনিস আছে সোনা। তোর, আমাদের সন্তান এবং আমার পরিবারের জন্য হলেও আমাকে যেতে হবে। তোমার তো পারিবারিক কোনো সমস্যা নেই, তোমার বাবার নিজের ব্যবসা আছে, আর তুমি যে টাকা ইনকাম করবে সেই টাকা দিয়েই আমাদের সংসার চলে যাবে। পাগল মেয়ে, আমি চাই না আমার বউ কিংবা বাচ্চা কখনো অভাবের মুখ দেখুক। নিশার চোখের পাতা ভিজে এলো। ঠোঁট কামড়ে কান্না আটকাবার চেষ্টা করল। স্বার্থ ঠিক বুঝল তার পাখির কষ্ট। সে লম্বা শ্বাস টেনে বলল, পড়াশোনা করতে থাকছো না, সময় হলে তোকেও নিয়ে যাব আমার সাথে। আমি তো মা বাবাকে ছেড়ে দূর দেশে যেতে চাই না। তুমি দেশেই কিছু করার চেষ্টা করো। পাকামি বন্ধ কর, সময় হোক, পরেরটা পরে দেখব। নিশা স্বার্থর কাঁধে মাথা রেখে বলল, যদি মা বেঁচে থাকতো তাহলে কি আমার জীবন এমন হতো বলো? তবুও দেখো, আমার কোনো কিছুর অভাব নেই। আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আর 4 জন বড় ভাই আছে, যারা নিজের জীবনের থেকেও বেশি আমাদের 2 বোনকে ভালোবাসে। কখনো পরিবারের অভাব বুঝিনি। মনেই হয় না আমি তাদের আপন বোন কিংবা মেয়ে না। নিশা শুকনো ঢোক গিলে আবার বলল, প্রেম ভাইয়া সেদিন বুকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদেছিল জানো। হাত কেটে গিয়েছিল বলে নিজেই বকাঝাকা করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলেছিল, ভয় পাইয়ে দিয়েছিলি তো, কতবার নিষেধ করেছি ছুরি দিয়ে আকাম করবি না। হাত কেটে ফেললি, এখন তো কষ্ট তোর নয় আমার হবে। তারপর মাথায় চুমু এঁকে শান্ত গলায় বলল, আমরা যদি তোর জন্য পাহাড়ের মতো দাঁড়াতে না পারি তাহলে ভাই হওয়ার মানে কি? তুই ভুলেও ভাবিস না তুই একা। তোর জন্য প্রেম এখনও বেঁচে আছে, আর থাকব শেষ নিঃশ্বাস পর্যন্ত। সেদিন কেঁদেছিলাম বলে এই কথা বলেছিল। মা বাবার কথা আর আলাদা করে কি বলবো, বাবা তো আমার জন্য পাগল। নিশা ফুপিয়ে উঠল। স্বার্থকে শক্ত করে জড়িয়ে ঘুরে বলল, ওদের রেখে কোথায় যাব আমি তোমাকেও ভীষণ ভালোবাসি, কিন্তু চাই না কারোর থেকে দূরে থাকতে। স্বার্থ বাকরুদ্ধ হয়ে বসে রইল। কারোর মুখে কোনো শব্দ নেই। আশেপাশে হাজার মানুষের আনাগোনা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশ জুড়ে লালচে আভা ছড়িয়ে চারপাশকে করে তুলেছে সোনালি রঙের ক্যানভাস। পুকুরের জলে সেই রং ছড়িয়ে পড়ে ঝিকমিক করছে, যেন আগুনের শিখা দুলছে ঢেউয়ের সাথে। গাছের পাতাগুলো বিকেলের আলোয় ঝিলমিল করছে। পাখিরা দল বেঁধে ঘরে ফিরছে। কোথাও শালিক, কোথাও চড়ুই ডানা ঝাপটাচ্ছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও বিকেলের আলোয় সবকিছু কেমন এক শান্ত সৌন্দর্যে ডুবে আছে। স্বার্থ আর নিশার কথায় পিঠে কথা বলল না, শুধু ছোট্ট করে উত্তর দিল, আমি আছি পাশে। ব্যস্ত শহরের প্রত্যেকটা মানুষ ব্যস্ত। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে। প্রেম হসপিটালে একটা কাজে গ্রাউন্ড ফ্লোরে এসেছিল। লিফটে ওঠালে একটু আগে দেখা হলো হিয়ার সাথে। প্রেম চোয়াল শক্ত করল তাকে দেখে। হিয়া বলল, মানা করবেন না, শুধু কিছুক্ষণ কথা বলবো। আপনার সাথে আমার কোনো কথা নেই মিস হিয়া, অলরেডি আপনার জন্য আমি ভীষণ যন্ত্রণায় আছি। লাস্ট রিকোয়েস্ট প্লিজ, নিধিকে নিয়েই কথা বলবো। প্রেম ভ্রু কুচকে বলল, নিধি? 13 তলার করিডোরে এসে বসল ওরা। হিয়া মাথা নিচু করে কথা গুছিয়ে নিল। প্রেম গম্ভীর মুখে বসে আছে এখনো। হিয়া সময় নিয়ে বলল, অ্যাকচুয়ালি আই লাভ ইউ। জানি না
এটাকে ভালোবাসা বলে নাকি অন্য কিছু, তবে আমার ফিল হয় আমি আপনাকে বোধহয় ভালোবাসি। নিধির সাথে একদিন হসপিটালেই দেখা হয়েছিল, ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। ওর কথা শুনে এটাও বুঝেছিলাম সে আপনাকে ভালোবাসে, তাই আমি ওর অনুভূতি কন্ট্রোল করার জন্য কিছু মিথ্যে কথা বলেছি। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব জানি, কিন্তু এমন ধরনের ফালতু কথা না বললেই পারতেন। আপনার কিছু কথার জন্য মেয়েটা আমার সাথে ভালো করে কথা বলে না। ও ভেবেছে সত্যি আমি আপনাকে ভালোবাসি। দুঃখিত, পারলে ক্ষমা করবেন। হিয়া উঠে দাঁড়ালো। আপনাকে ভালোবেসেও পেলাম না, এই আফসোসটাই হয়তো সারা জীবন আমার বুকের ভেতর পাথরের মতো চেপে থাকবে। ভালোবাসা তো চাইনি আপনার প্রতিশ্রুতি, শুধু চেয়েছিলাম আপনার পাশে দাঁড়িয়ে একটু শান্তি খুঁজতে। কিন্তু বিশ্বাস করুন, যতদিন বাঁচব ততদিন মনে হবে আমি আপনাকে হারাইনি, আপনিই আমাকে হারিয়েছেন। ভালোবাসার মতো পবিত্র জিনিস নিয়ে আফসোস করব না কখনো, শুধু আফসোস করব আমার ভালোবাসার মানুষটা আমার হলো না। ভালো থাকবেন, আর মনে রাখবেন, হিয়া নানের একটি মেয়ের মনে আপনি নামক এক অসুখ বেঁধেছিল তার হৃদয়ে। হিয়া পিছু ঘুরল, প্রেম ফিরেও তাকালো না সেদিকে, মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। অশান্তি লাগছে সবকিছু। সে উঠে দাঁড়ালো, বাড়ি ফেরার সময় হয়েছে। সে দরকারি সবকিছু নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাত 9টার দিকে কায়নাত ভেজা চুলগুলো শুকাচ্ছিল, ঘন চুলগুলো সব উঠে যাচ্ছে। উদাস মনে বলল, চুলের মতো জীবনের দুঃখগুলো পালিয়ে যেতে পারিস না হতচ্ছাড়া? জীবনটা ভাজা বাদাম বানিয়ে ছাড়ল, অসহ্য। নিশা বিছানায় অপুর হয়ে শুয়েছিল। কায়নাতের কথা শুনে বলল, এত রেগে আছো কেন? আমার কথা রাখো, সামনে তোমার পরীক্ষা, আর তুমি এই ঘরে বসে আছো কেন? পড়তে ভালো লাগে না, পড়তে গেলেই ঘুম ধরে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, চোখ ব্যথা করে, বলতে গেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। হতাশার নিঃশ্বাস ফেলে কায়নাত বলল, পড়তে গেলেই তো তোমার শরীরে ব্যথা শুরু হয়। এমন যদি হতো পড়াশোনা বাদ দিলে সুস্থ হয়ে যাবে, তাহলে এখনই বইগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলতাম। সত্যি? তাহলে পড়াশোনা বাদ দিলেই আমার বিয়ে দিয়ে দেবে তোমরা, তাই না? আমি কি করতাম সেটা জানি না, কিন্তু তোমার 4 ভাই থাপ্পড় মেরে তোমার চাপা ঠিকই ভাঙত। আহারে, বইয়ের সাথে যুদ্ধ করতে করতে মরে গেলেও কেউ বলে না আমার সোনা বোন কত কষ্ট করে, শুধু বলে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। জীবনটা পরীক্ষা কেন্দ্র। ঠিক বলেছ, জীবনটা পরীক্ষা কেন্দ্র, আর আমরা দুজন সেই পরীক্ষার চিরকালীন ফেল করা স্টুডেন্ট। দুজনেই খিলখিল করে হেসে উঠল। ঘরের মধ্যে মুহূর্তেই যেন ছোট্ট আলো ছড়িয়ে পড়ল। ঠিক তখন অর্ণ দরজার সামনে এসে দাঁড়ালো। অফিস থেকে ফিরেছে সে। কপালে ভাঁজ ফেলে দুজনের কাণ্ড দেখে গম্ভীর স্বরে বলল, কি সমস্যা? 2 বাঁদর মিলে আমার ঘর নোংরা করছিস কেন? দুজনেই হচ্চকিয়ে দরজার দিকে তাকালো। নিশা হুড়মুড়িয়ে উঠে বসল, বিছানার দিকে তাকিয়ে বলল, নোংরা করেছি? বিছানার চাদরটা একটু ভাঁজ পড়েছে, এইটুকুই তো। অর্ণ ঘরে প্রবেশ করল, চোখ ছোট ছোট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি আজ? কায়নাত আর চোখে নিশার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। নিশা ঠোঁট কামড়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত সেদিকে তাকিয়ে আশ্চর্য হল ভীষণ। ধড়িবাজ ভাইয়ের ধড়িবাজ বোন কেমন ফাঁসিয়ে কেটে পড়ল। কায়নাত খুক করে কেসে উঠল, এদিক ওদিক তাকিয়ে কথা এড়িয়ে বলল, আজকে ভীষণ গরম পড়েছে, আপনার কি গরম লাগছে না? তাড়াতাড়ি গিয়ে গোসল করুন যান। অর্ণ ঝুঁকে এলো কায়নাতের দিকে, ভ্রু উঁচিয়ে কায়নাতের কান টেনে ধরে বলল, কোথায় গিয়েছিলে আজ? ব্যথায় মেয়েটা ছটপটিয়ে উঠল, চোখ বন্ধ করে বলল, আল্লাহ, আমার কান ছিঁড়ে গেল রে, কান ঝাড়ুন। আগে বলো। নিশা আপুর সাথে বাইরে গিয়েছিলাম একটু পাহারা দিতে। অর্ণ ছেড়ে দিল ওকে। কায়নাতের মাথায় হালকা চাপড় মেরে বলল, মাথা মোটা, যাওয়ার আর জায়গা পাওনি? আমার কি দোষ? স্বার্থ ভাইয়াই তো নিয়ে গেল। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসল। আজ শিহাব খানের সাথে কথা হয়েছে তার। টাকা নিয়ে ঝামেলা করায় অর্ণ মামলা করেছে তার নামে। প্রথমে মাশফিক চৌধুরী বিশ্বাস করেননি এই কাজ শিহাব খানই করেছেন, কিন্তু অর্ণ প্রমাণ দেখাতেই আর কথা বলেননি তিনি। দুজনের ডিল ক্যান্সেল হয়েছে। পুরো প্রজেক্ট এখন চৌধুরী কোম্পানির। অর্ণ মাশফিক চৌধুরীকে আপাতত এই একটা প্রজেক্ট নিয়েই ফোকাস করতে বলেছে, কারণ এর পেছনেই কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। অর্ণ ইমেল চেক করে দেখল তার কানাডা যাওয়ার ডেট চলে এসেছে, সামনে মাসের শেষে ফ্লাইট। কায়নাত বিছানার কিনারায় বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ আয়নার সামনে তাকিয়ে নিজের গাল ফোলাতে ফোলাতে বিড়বিড় করে উঠল, বিয়ের কতগুলো মাস কেটে গেল, অথচ এখনো কাউকেই তো সুসংবাদ দিতে পারলাম না। কবে যে আমার পেটে একটা পুচকু সোনা আসবে, পেটটা একটু বড় হবে, সবাই বলবে কায়নাত মা হতে চলেছে। অর্ণ বিছানার অপর কোণে ল্যাপটপে কিছু টাইপ করছিল। কানে কথাগুলো পৌঁছতেই হাত থেমে গেল কিবোর্ডে। আস্তে আস্তে মাথা ঘুরিয়ে কায়নাতের দিকে তাকালো। গম্ভীর চোখ, ঝুলে পড়া চোয়াল, যেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা সে এখন শুনেছে। তোমার বয়স কত ইডিয়েট? এখনই বাচ্চা নিতে চাইছো তুমি? কায়নাত গর্ব ভরা মুখে বলল, আমার বয়স 17, আর আগের যুগে এই বয়সেই মানুষ বাচ্চা নিত।
বছর বছর বাচ্চা হতো, আমি কেন পারবো না? অর্ণ কপালের ভাঁজ গভীর করে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, শুনুন, আমি আপনাকে বাচ্চা পালার দায়িত্ব নিতে বলিনি। আগে নিজের বাচ্চা সুলভ অভ্যাসগুলো সামলান। আমাকে আপনার বাচ্চা মনে হয়? একদম বাচ্চা, তাই তো এখনই বাচ্চা চাইছেন। আমি কিন্তু আর কথাই বলবো না আপনার সাথে। অর্ণ ঠোঁটে বাঁকিয়ে হেসে আবার ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করলো। শান্তিতে কিছুক্ষণ কাজ করার জন্য এর চেয়ে ভালো গিফট আর কি হতে পারে? কায়নাত নাকমুখ কুচকে চুলগুলো বেননি গেথে ঘর থেকে বেরিয়ে গেল। খুলনায় চৌধুরী বাড়িতে খাওয়া দাওয়া শেষ হয়েছে মাত্রই। আসগর চৌধুরী নিধিকে নিয়ে ড্রয়িং রুমে বসেছেন। আসগর চৌধুরী বললেন, তুই যা বলেছিলি তেমনটাই হয়েছে, কিন্তু আমার মনে হয় তোদের একসাথে থাকা দরকার। নিধি মাথা নিচু করে বলল, তোমাকে তো সব বলেছি দাদা, তুমি খুব ভালো করেই জানো সব। মান অভিমান সব সম্পর্কের হয়। আমি যেতে দেইনি তার মানে এই নয় সত্যি সত্যি তোকে এখানেই রাখব। নিধি শাড়ির আঁচল দিয়ে মুখ মিছে বলল, আমি আসলে ওনাকে এড়িয়ে চলতে চেয়েছিলাম। ওনার পরিচিত একটা মেয়ে আছে, নাম হিয়া, ভালো সম্পর্ক তাদের। ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছিল এবং ওই মেয়েই বলেছিল তাদের মধ্যে সম্পর্ক আছে। ডাক্তারবাবুও মাঝে মধ্যে প্রেমিকা নিয়ে কথা বলতো। আমি ভেবেছি হয়তো সত্যিই তাই। খুলনায় আসার পর ডাক্তারবাবুর ব্যবহার একদম পাল্টে গেল। সবকিছুতে বুঝাতে লাগলেন তিনি আমায় ভালোবাসে। কিন্তু দাদা, তুমিই বলো, এত কিছুর পর আমি কিভাবে বিশ্বাস করতাম তিনি সত্যিই আমায় ভালোবাসে? ভুল বুঝাটা কি স্বাভাবিক ছিল না? শেষে জানতে পারলাম হিয়া মেয়েটা যা বলেছিল সবকিছুই মিথ্যে। আমি একটাবারও ডাক্তারবাবুকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করিনি, করতামই বা কি করে? ওই দিনের কড়া ব্যবহার আমি কিছুতেই ভুলতে পারিনি, তাই তো এত দূরে সরে থেকেছি। নিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, শেষে উনি জেদ ধরে বিয়েটা করলেন। আমি ভাবিনি উনি এতটা পাগলামি করবেন। আমি চাইলেই তার সাথে যেতে পারতাম, কিন্তু সত্যি আমার একটু সময় চাই। নিধি দাদার হাত ধরল, ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, আমি বলছি, তুমি দেখো ডাক্তারবাবু দুদিনও ঢাকা থাকতে পারবে না। এবার অভিমান হয় ভালোবাসায় মুড়িয়ে রাখব। আজগর চৌধুরী মুচকি হাসলেন। নিধির মাথায় হাত রেখে বললেন,